প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা, দেখো তোমাদের মাধ্যমিক সেকেন্ড সেমিস্টার হোক আর ফাইনাল পরীক্ষা হোক, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2 নম্বরের, যেগুলো তোমাদের ভূগোলের মাধ্যমিক ভূগোলে তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো আর তোমাদের যাদের 2 নম্বরের যে কোয়েশ্চেনগুলো রয়েছে যেগুলো পরীক্ষা আসবে, সেই কোয়েশ্চেন এবং উত্তর তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক। দেখো এগুলো কিন্তু তোমাদের বলে দিচ্ছি, তোমাদের কিন্তু এমসিকিউ নয়, 2 মার্কসের কোয়েশ্চেন। এটি দেখো এখানে রয়েছে সেকেন্ড সেমিস্টার, অবশ্যই এখানে কিন্তু এটি কিন্তু দেখো এমসিকিউ নয়, 2 মার্কসের কোয়েশ্চেন। তো দেখে নেওয়া যায়। দেখো মাধ্যমিক, দেখো ভূগোলের রয়েছে 2025 সালের সাজেশন উত্তর। দেখো এটি রয়েছে কিন্তু তোমাদের বিভাগ গ, আর এই গ বিভাগে থাকছে তোমাদের আঞ্চলিক ভূগোল। এই আঞ্চলিক ভূগোলের মধ্যে তোমাদের রয়েছে দেখো পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ের মধ্যে তোমাদের থাকছে কিন্তু, এবার দেখে নাও, ভারতের প্রাকৃতিক পরিবেশ। দেখো এই ভারতের প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেখো যেগুলো রয়েছে, অবশ্যই সেগুলো কিন্তু 2 মার্কসের। ঠিক আছে, থাম্বনেইলে কিন্তু একটু মিস্টেক আছে, কিন্তু তোমাদের 2 মার্কসের এই কোশ্চেনগুলো দেবে, উত্তরগুলো তোমরা দেখে নাও। ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ। দেখো দুন কাকে বলে, দেখো আমি বলে দিচ্ছি। দেখো আর তোমাদের একটা একটা কথা বলে দিচ্ছি, দেখো তোমরা যারা এর আগের ভিডিও দেখোনি, অবশ্যই তোমরা ডেসক্রিপশন লিংকে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারো, অর্থাৎ এমসিকিউ এসিকিউ দেখে আসতে পারো। তোমাদের টু মার্কসের সাজেশন, 3 মার্কসের সাজেশন, 5 মার্কসের সাজেশন, সেগুলো তোমরা দেখে আসতে পারো। চলো প্রিয় শিক্ষার্থীরা, দুন কাকে বলে। দেখো দুন, দেখো দুটি পাহাড়ের, দুটি পর্বতের মধ্যবর্তী অঞ্চলে যে নিচু অঞ্চল রয়েছে, নিচু সেই ভূভাগকে বলা হয় দুন। দেখো এখানে লিখে দিচ্ছি দুন। দুন কথার অর্থ হলো পার্বত্য অঞ্চলের উপত্যকা। ঠিক আছে, এরপরে দেখে নাও। দেখো সংকীর্ণ পর্বতের মাঝে অবস্থিত নিম্ন ভূমিভাগকে কিন্তু দুন বলা হয়। অর্থাৎ দেখে নাও, একটি পাহাড় আছে বা পর্বত আছে, ঠিক আছে, আবার দেখো একটি পাহাড় আছে বা পর্বত আছে, এই দুটি পাহাড়ের মধ্যবর্তী যে নিচু ভূভাগ রয়েছে, সেই ভূভাগই হলো দুন। যেমন আমাদের রয়েছে ভারতবর্ষের উত্তরাখণ্ডের দ্রাদুন। উত্তরাখণ্ডের দ্রাদুন একটি বিখ্যাত দুন উপত্যকার উদাহরণ। ঠিক আছে, এরপরে দেখো উত্তরাখণ্ডের শিবালিক এবং হিমালয়ের মাঝে কিন্তু রয়েছে দুন উপত্যকা। এরকম অসংখ্য উপত্যকা কিন্তু আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের কচ্ছের রণ, ডবল স্টার, কচ্ছের রণ। দেখো রণ শব্দের অর্থ কিন্তু জলাময় দেশ, আবার জলাময় ভূমি করো না, জলাময় দেশ। ঠিক আছে, দেখে নাও গুজরাটে দেখো কচ্ছ উপদ্বীপের উত্তর ও পূর্বের অগভীর লবণাক্ত জলাভূমিকে কিন্তু বলা হয় কচ্ছের রণ। ঠিক আছে, কচ্ছের রণে দেখো একদম উত্তর অংশের অংশকে দেখো বলা হয় দেখো বৃহৎ রণ, আর দক্ষিণ অংশকে বলা হয় কিন্তু দেখো ক্ষুদ্র রণ। ঠিক আছে, বলা হয় বৃহৎ রণ উত্তর অংশ, আর দক্ষিণ অংশকে বলা হয় ক্ষুদ্র রণ। এরপর দেখো মরুস্থলী, তোমরা নাম শুনেছো মরুস্থলী। দেখো মরুস্থলী কথার অর্থ কিন্তু মৃতের দেশ। তো দেখো ভারতের যে আরাবল্লী পর্বত আছে, সেই আরাবল্লী পর্বতে কিন্তু পশ্চিমে, ঠিক আছে, পশ্চিম অংশে কিন্তু অবস্থিত শুষ্ক রুক্ষ রাজস্থানের থর মরুভূমির অঞ্চলে প্রায় প্রায় সমতল বালুকময় ভূভাগকে বলা হয় কি, মরুস্থলী বা মৃতের দেশ। বোঝা গেল? তো অবশ্যই দেখে নাও, এই যে বৈশিষ্ট্য দিয়েছি, যেগুলো আমি সংজ্ঞায় বললাম, সেই সংজ্ঞা থেকে কিন্তু তোমরা বৈশিষ্ট্য লিখতে পারবে। তো এই মরু অঞ্চলে কিন্তু দেখো ধীরিয়ান দেখা যায়, তির্যক এবং অনুদৈর্ঘ্য বালিয়ারি কিন্তু এখানে দেখা যায়, তারপরে প্লায়া এবং মরুদ্যানও কিন্তু এখানে দেখা যায়। এরপরে কোশ্চেন দেখে নাও, ডবল স্টার রয়েছে তাল। দেখো তাল মানে তোমরা যে খাচ্ছ তাল গাছ, তাল গাছে যে তাল খাচ্ছ, সেই তাল নয় কিন্তু এটা। তাল কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, একটি হ্রদ বা লেক বা হ্রদ। ঠিক আছে, তো দেখে নাও কুমায়ুন হিমালয়ের দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদগুলিকে কিন্তু স্থানীয় ভাষায় তাল বলা হয়। স্থানীয় ভাষায় কি বলা হয়, তাল বলা হয়। তার মানে বোঝা গেল যে কুমায়ুন হিমালয়ের হিমবাহের ক্ষয়কার্যের ফলে, তোমরা জানো হিমবাহ ক্ষয় করে সঞ্চয় করে, তো সেই ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় তাল। ঠিক আছে, যেমন নৈনিতাল রয়েছে, সাততাল রয়েছে, ভীমতাল রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। আবার তোমাদের কিন্তু অন্যরকম দিয়েছি, দেখো এখানেও কিন্তু দিয়েছি, তোমরা কিন্তু অথবা দিয়ে তোমরা এটাও করতে পারো। অবশ্যই তোমরা কিন্তু টিকা থাকলে বা 2 নম্বরে থাকলে তোমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো অবশ্যই লিখবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এই ধরনের পিডিএফ পেতে গেলে সম্পূর্ণ দেখো সম্পূর্ণ তোমাদের মাধ্যমিক, দেখো মাধ্যমিক পরীক্ষার তোমরা সম্পূর্ণ 2025 সালের পিডিএফ পেতে গেলে, তার মানে প্রত্যেকটি অধ্যায় থেকে তোমরা এমসিকিউ পাচ্ছ, এসিকিউ পাচ্ছ, তারপরে সত্য মিথ্যা পাচ্ছ, মানে শুদ্ধ অশুদ্ধ পাচ্ছ, তারপরে 2 নম্বরে পাচ্ছ 2, তারপরে রয়েছে তোমাদের 3 রয়েছে, 5 রয়েছে। সম্পূর্ণ তোমরা সাজেশন এবং উত্তর সহ পেতে গেলে অবশ্যই তোমরা কিন্তু 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। তবে অবশ্যই তোমাদের এই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের
টাকা তোমাদের পে করতে হবে। ওকে, মাত্র তোমরা টোটাল পাচ্ছ, ভূগোলের টোটাল পাচ্ছ মাধ্যমিক পরীক্ষার জন্য 135 টাকায়। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক কারেওয়া কাকে বলে। দেখো কারেওয়া কাকে বলে। ওকে, দেখে নিচ্ছি কারেওয়া কাকে বলে। তো দেখে নাও, দেখো আমরা জানি কাশ্মীর যে উপত্যকা রয়েছে, সেই কাশ্মীর উপত্যকার প্রাচীন পলিমাটি রয়েছে, সেই প্রাচীন পলিমাটি দ্বারা দেখো স্তরভূত হ্রদগুলো কি হয়ে যায় বলো তো, ভরাট হয়ে যায়। তো সেই হ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় কি, কারোয়া। বোঝা গেল? তার মানে কারোয়া কি, শুনে নিও, কাশ্মীর উপত্যকার প্রাচীন পলি দ্বারা গঠিত অনুভূমিক স্তরগুলি, অনুভূমি মানে এইভাবে স্তরগুলি, অনুভূমি স্তর স্তরযুক্ত হ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় কারেওয়া। দেখো অবস্থান, পশ্চিম হিমালয়ের পীরপঞ্জল ও হিমাদ্রি হিমালয়ের মধ্যবর্তী অঞ্চলে কিন্তু এই ভূভাগ দেখা যায়। ঠিক আছে, কারোয়া অঞ্চলে কিন্তু দেখো প্রচুর পরিমাণে এখানে কিন্তু জাফরান চাষ হয়। ঠিক আছে, তো অবশ্যই তোমরা জানো কারোয়ার কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। দেখো কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলো তোমরা দেখবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে রয়েছে মালনাত এবং ময়দান কাকে বলে। দেখো মালনাত শব্দের অর্থ হলো কিন্তু উঁচু নিচু ভূভাগ। ওকে, অর্থাৎ কর্ণাটক মালভূমির পশ্চিমাংশে যে উঁচু নিচু ঢেউ খেলানো ভূভাগ রয়েছে, সেই উঁচু নিচু ঢেউ খেলানো ভূভাগকে বলা হয় কিন্তু মালনাত। আর ময়দান কি, দেখো ময়দান শব্দের অর্থ কিন্তু অনুচ্চ ভূমিভাগ। কর্ণাটক মালভূমির পূর্বে মৃদু ঢেউ খেলানো প্রায় সমতল ভূভাগকে বলা হয় কি, ময়দান। এরপরে রয়েছে তোমাদের দেখো 7 নম্বরে রয়েছে, 7 নম্বরে কি রয়েছে দেখো, কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। দেখো কর্ণাটক মালভূমির ভূভাগের দুটি অংশের নাম একটু আগে বললাম, মালনাথ আর ময়দান। ঠিক আছে, ডবল স্টার রয়েছে দেখো তোমাদের রয়েছে 8-এ। ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম করো। দেখো জলবিভাজিকা মানে তোমরা জানো কোন উঁচু ভূভাগ যখন কোনো নদী প্রণালীকে বা দুটি নদীকে আলাদা করে দেবে, সেই উঁচু ভূভাগকে বলা হয় জলবিভাজিকা। তো রয়েছে হিমালয় রয়েছে, কারাকোরাম পর্বত শ্রেণী রয়েছে, দ্বিতীয়ত রয়েছে দেখো বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, মধ্য ভারতের ছোটনাগপুর মালভূমি, এগুলো কিন্তু দেখো জলবিভাজিকার উদাহরণ। এরপরে রয়েছে দেখো তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ রয়েছে 9, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতি দুটি কারণ কি। দেখো ভারতবর্ষের মধ্যে যে 28টা রাজ্য আছে, সেই 28টি রাজ্যের মধ্যে সব থেকে বেশি পরিমাণে পাঞ্জাব এবং হরিয়ানা অঞ্চলে কৃষি ক্ষেত্রে বা কৃষিতে যথেষ্ট উন্নতি লাভ করেছে। এর সুফল বা সুবিধাগুলো কি, দেখো এর সুবিধার কারণ হলো দেখো জলবায়ু। দেখো রাজ্য দুটি কিন্তু দেখো উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের অবস্থিত হওয়ার জন্য দেখো গম চাষের জন্য আদর্শ। এছাড়া আমরা জানি শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। গম সহ রবি শস্য মানে শীতকালে যে ফসল চাষ করা হয়, সেই ফসল চাষের জন্য কিন্তু উপযোগী। মৃত্তিকা, দেখো আমরা জানি পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের বেশিরভাগ অঞ্চল এলাকায় কিন্তু উর্বর পলিমৃত্তিকা দ্বারা গঠিত একটি সমভূমি। সেখানে কিন্তু গম, ধান, আখ, তুলো প্রভৃতি কিন্তু সহজেই চাষ করা যায়। তাই এদের মানে এই সমস্ত অঞ্চলে ফসল উৎপাদন হয় প্রচুর পরিমাণে। তার মানে জলবায়ু উন্নত এবং মৃত্তিকা উন্নতি হওয়ার জন্য এই পাঞ্জাব এবং হরিয়ানা অঞ্চলের কৃষিতে অভূতপূর্ব উন্নতি ঘটেছে। আর পাঞ্জাবে কিন্তু ভারতবর্ষে প্রথম সবুজ বিপ্লব ঘটেছে 1960-এর দশকে। এরপরে রয়েছে দেখো বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি। দেখো বৃষ্টির জল সংরক্ষণ আমরা কেন করব, এর সুবিধাগুলো কি কি, উদ্দেশ্য বা সুবিধা। দেখো দেখো বৃষ্টির জলকে আমরা সংরক্ষণ অবশ্যই করব। তার কারণ বৃষ্টির জল যদি তুমি বাড়িতে রাখতে পারো, তাহলে খরচ কি হয়, খরচ কিন্তু হ্রাস হয় বা হ্যাঁ হ্রাস হয় মানে কমে যায়। দুয়ে রয়েছে দেখো বন্যা প্রতিরোধ করতে সাহায্য করে। 3-এ রয়েছে মৃত্তিকার উপরের স্তর যে রয়েছে, সেই উপরের লেয়ার বা স্তর কিন্তু ক্ষয় হ্রাস করে। এরপরে 4-এ রয়েছে দেখো শুষ্ক ঋতুতে কিন্তু জলের যোগান দেয়। দেখো এরপরে রয়েছে তোমাদের 11 ট্রিপল স্টার। দেখো মৌসুমী বিস্ফোরণ বা মনসুন এক্সপ্লোশন কাকে বলে। দেখো আমরা জানি পশ্চিম ভারতে মে জুন মাসে আমাদের পশ্চিম ভারতে মানে কেরালায় বা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে জুন মাসে গভীর নিম্নচাপ সৃষ্টি হলে, তার মানে আমাদের ভারতবর্ষে যখন জুন মাসে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়, তখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগর থেকে বয়ে এসে কি করে বলতো, পশ্চিমঘাট পর্বত অতিক্রান্ত করে, অর্থাৎ কেরালায় প্রথমে বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পর পরবর্তী পর্যায়ে দেখো এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু কি হয়, ঘন মেঘের, সারা ভারতবর্ষে ঘন মেঘ এবং বজ্র ধারে এক মুষলধারে বৃষ্টিপাত সংঘটিত হয়। একে মনসুন এক্সপ্লোশন বলে, মৌসুমী বিস্ফোরণ বলে। এক কথায় বলবে যে সারা ভারতবর্ষে জুন মাসে
জুন মাসে এক মানে নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপের ফলে আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সারা ভারতবর্ষে প্রবেশ করে এক নিম্নচাপের সৃষ্টির ফলে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত সংঘটিত হয়। একে মনসুন এক্সপ্লোশন বা মৌসুমী বিস্ফোরণ বলে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ভারতে বলা হয়েছে ভারতে আম, ভারতে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? দেখো ভারতে পশ্চিমী ঝঞ্ঝা বলতে একটি বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে। দেখো শীতকালে আমরা জানি শীতকালে বৃষ্টিপাত হয় না, কিন্তু রয়েছে দেখো শীতকালে ভূমধ্য সাগর থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ বায়ু আরব ইরানের মালভূমি হয়ে পাকিস্তান হয়ে আমাদের উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে হিমাচল প্রদেশ, তারপরে পাঞ্জাব, ঠিক আছে, তারপরে রয়েছে দেখো জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, তারপরে রয়েছে উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে কখনো কখনো আমাদের কিন্তু পশ্চিমবঙ্গেও এই ঝড় চলে আসে। দেখো এই ঝড়ের ফলে কিন্তু শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয়। একে কিন্তু বলা হয় দেখো পশ্চিমী ঝঞ্ঝা, ঠিক আছে, একে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। এরপরে রয়েছে দেখো রেগুর আমরা জানি এক ধরনের কালো মৃত্তিকা যেটি দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে দেখা যায়। তো পশ্চিম অংশে লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে উৎপন্ন অতি উর্বর মৃত্তিকাকে আহ রেগুর মৃত্তিকা দেখো বা কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। স্থানীয় ভাষায় কিন্তু রেগুর বলা হয়। আর এই রেগুর মৃত্তিকা কিন্তু তুলো চাষ বা আখ চাষ ভালো হয়। এরপরে চলো তোমাদের রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দুটি প্রভাব কি। দেখো পশ্চিমী ঝঞ্ঝার দুটি প্রভাব কি। শীতকালে বৃষ্টিপাত হয়। দেখো এই শীতকালে বৃষ্টিপাত হওয়ার ফলে আমাদের ভারতবর্ষে কি হয়, আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণে গমের ফলন বা কৃষিতে উন্নতি দেখা যায়। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে কত 15 কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য ও বিস্তার উল্লেখ করো। কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য দেখো কৃষ্ণ মৃত্তিকা ব্যাসল্ট শিলা থেকে কিন্তু এই কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়। আর এই মৃত্তিকা দেখো পলি ও কাদার পরিমাণ বেশি হয়। এই মৃত্তিকা জল ধারণ ক্ষমতা খুবই বেশি এবং উর্বর প্রকৃতির। তো এরপরে রয়েছে দেখো কৃষ্ণ মৃত্তিকায় নাইট্রোজেন এবং জৈব পদার্থ কম থাকলেও দেখো নাইট্রোজেন এবং জৈব পদার্থ কম থাকলেও ক্যালসিয়াম, চুন, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বনেট প্রভৃতি খনিজ পদার্থ থাকায় মাটি অত্যন্ত উর্বর হয়। এরপরে রয়েছে তোমাদের 16 দেখো 22টি কোশ্চেন রেখেছি তোমাদের জন্য। ল্যাটেরাইট মৃত্তিকা কাকে বলে? দেখো ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু একটি ল্যাটিন শব্দ, ঠিক আছে, যার অর্থ হলো ল্যাটার, ঠিক আছে, যার অর্থ হলো ল্যাটার। তো এই ল্যাটিন শব্দ ল্যাটার থেকে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা কথাটি এসছে। দেখো ল্যাটিন শব্দ ল্যাটার থেকে ল্যাটিন শব্দটি এসছে, যার অর্থ হলো ব্রিক বা ইট। যে মৃত্তিকার দেখো মানে যে মৃত্তিকার রং লাল এবং ইটের মতো শক্ত তাকে ল্যাটেরাইট মৃত্তিকা বলে। এই মৃত্তিকা দেখো লোহা এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে, তাই এই মৃত্তিকা কিন্তু লাল, বাদামি, হলদে বর্ণের হয়। তারপরে দেখো চুন, পটাশ, ফসফরাস, নাইট্রোজেন খুব কম থাকে, জৈব পদার্থহীন, অনুর্বর। তার মানে এই এই ল্যাটেরাইট মৃত্তিকায় চুন, পটাশ, ফসফরাসের, নাইট্রোজেনের পরিমাণ খুবই কম থাকে আর জৈব পদার্থও কম থাকে, তাই এই মৃত্তিকা কিন্তু অনুর্বর, ঠিক আছে। তবে বেশিরভাগ অ্যালুমিনিয়াম, লোহা এবং অ্যালুমিনিয়াম থাকে। তারপরে আর বাদ বাকি তোমরা দেখে নাও 3 রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 আর্দ্র অবস্থায় নরম ও শুকিয়ে গেলে কি হয়, ইটের মতো শক্ত হয়। বোঝা গেল। এরপরে মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে? দেখো যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বা যে পদ্ধতিতে মৃত্তিকার ক্ষয় রোধ করা হয়, মৃত্তিকার উর্বরতা শক্তি এবং কার্যকারিতা বৃদ্ধি করা হয়, এবং যে মৃত্তিকার মানুষের কল্যাণে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সাহায্যে সুপরিকল্পিত কি করা হয়, ব্যবহার করা হয় এবং এবং অপব্যবহার এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়, তাকে মৃত্তিকা সংরক্ষণ বা ভূমি সংরক্ষণ বলে। এক কথায় বলবে যে পদ্ধতিতে মৃত্তিকার ক্ষয় রোধ করা হয়, মৃত্তিকার উর্বরতা শক্তি বজায় রাখা হয়, অর্থাৎ কার্যকারিতা শক্তি বজায় রাখা হয়, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে সুপরিকল্পিতভাবে মৃত্তিকাকে রক্ষা করা হয়, তাকে মৃত্তিকা সংরক্ষণ বলে। এরপরে রয়েছে ধাপ চাষ আমরা জানি পার্বত্য অঞ্চলে দেখা যায়। ধাপ চাষ দেখো রয়েছে পাহাড়ি অঞ্চলে মাটির ক্ষয় রোধে ঢালু জমিতে ধাপ কেটে বৃষ্টির জলকে জমিতে ব্যবহার করে বলা হয়েছে যে কৃষি কাজ করা হয় তাকে কিন্তু ধাপ কৃষি বলে। আর তোমরা যেন পার্বত্য অঞ্চলে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, পার্বত্য অঞ্চলে দেখো ধাপ কেটে কিন্তু জমিতে চাষ করা হয়, ধাপ কেটে, এরকম কিন্তু ধাপ কেটে কেটে পার্বত্য অঞ্চলে কি করা হয়, চাষ করা হয়। এর ফলে কিন্তু দেখো পার্বত্য অঞ্চলে কিন্তু মৃত্তিকা ক্ষয় রোধ পায়। এরকম ধাপ করে করে কিন্তু পার্বত্য অঞ্চলে কি হয়, চাষ করা হয়।
ঠিক আছে, এর ফলে মৃত্তিকা কম হয়। আর অনেক সময় সমোন্নতি রেখা বরাবরও কিন্তু এই ধরনের কৃষিকার্য করা হয় পার্বত্য অঞ্চলে, কারণ কেননা পার্বত্য অঞ্চলে কিন্তু বলা যায় সমভূমি নেই। এরপরে রয়েছে দেখো তোমাদের কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা এবং ল্যাটেরাইট মৃত্তিকার একটি করে ফসলের নাম রাখো। দেখো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে আমরা জানি তুলো, তুলো সব থেকে ভালো হয় বা কার্পাস ভালো হয়। আর ল্যাটেরাইট মৃত্তিকাতে রবার, রবার চাষ, তারপরে রয়েছে ডাল চাষ, এগুলো কিন্তু ভালো হয়। এছাড়া গম, ধান, নারকেল এগুলো কিন্তু চাষ করা হয়। এরপরে রয়েছে 19 মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো মরু অঞ্চলের উদ্ভিদের শিকড়গুলো মাটির অনেক গভীরে প্রবেশ করে। কাণ্ড পাতাগুলো কি রসালো হয়, চ্যাপ্টাও রসালো হয়। কাণ্ড অনেক সময় কি হয় বলতো, কণ্টকে পরিণত হয় বা কাঁটায় পরিণত হয়। আর অবশ্যই এই ধরনের উদ্ভিদের মানে জেরোফাইট বা মরু উদ্ভিদের দেখো রন্ধ্রগুলি কি হয়, ভেতরে অবস্থান করে। আর এই ধরনের উদ্ভিদগুলো দেখো পুরো পুরো কোষ প্রাচীর পুরো এবং কিউটিকল যুক্ত। সামাজিক বনসৃজনে দেখো দুটি বৈশিষ্ট্য লেখো। সামাজিক বনসৃজন দেখো পরিত্যক্ত বা অব্যবহৃত পতিত জমিকে ব্যবহার করা হয়। তারপরে একই সঙ্গে দিয়েছে জ্বালানি কাঠ, ফল ফুল, তারপরে পশু খাদ্যের যোগান দেওয়া হয়, শিল্পের কাঠ সরবরাহ করা হয়। এটা তোমরা আলাদা পয়েন্ট করেও লিখতে পারো। এরপরে রয়েছে দেখো নির্দিষ্ট অরণ্য সীমার বাইরে কিন্তু প্রচুর পরিমাণে অরণ্যভূমি সৃষ্টি করা হয়। দেখো এখানে রয়েছে স্থানীয় বা লোকাল, পিছিয়ে পড়া যে সমস্ত মানুষ রয়েছে, যাদের কাজের সুযোগ সুবিধা রয়েছে, আমোদ প্রমোদ রয়েছে, গ্রামের মানুষের বিভিন্ন চাহিদা মেটানোর জন্য কিন্তু এই সামাজিক বনসৃজন করা হয়। এছাড়াও কিন্তু বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রও কিন্তু রক্ষা করা হয়। পরিবেশের নির্মল রাখতেও কিন্তু, দূষণমুক্ত করতেও কিন্তু এই তোমার সোশ্যাল ফরেস্ট্রি বা সামাজিক বনসৃজন করা হয়। এরপরে রয়েছে মালনাদ কোথায় অবস্থিত। দেখো মালনাদ আমি বলেছিলাম কর্ণাটকে রয়েছে। কর্ণাটকের পশ্চিম অঞ্চলে ঢেউ খেলানো পাহাড়ি অঞ্চল এটি অবস্থিত। এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছে, দেখো লাস্ট কোশ্চেন। হিমালয় পর্বতমালার পর্বতমালার ও পশ্চিমবঙ্গের পর্বতমালার একটি করে গিরিপথের নাম কি। দেখো নাথুলা পাস রয়েছে, কারাকোরাম পর্বত রয়েছে, মানে কারাকোরাম পাস রয়েছে, নাথুলা পাস রয়েছে, গোমাল পাস রয়েছে। এগুলো কিন্তু হিমালয়, ঠিক আছে, এগুলো কিন্তু হিমালয়। আর ওয়েস্টার্ন মাউন্টেন মানে পশ্চিমবঙ্গের পর্বতে রয়েছে দেখো দুটি গিরিপথ বিখ্যাত, থলঘাট আর রয়েছে ভোরঘাট। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু রয়েছে তোমাদের 2 নম্বরের এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু দিলাম, তোমাদের কিন্তু পঞ্চম অধ্যায়। আর তোমরা যারা পিডিএফ নেবে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে। আর অবশ্যই কিন্তু এটি রয়েছে দেখো, এই যে পঞ্চম অধ্যায়, ঠিক আছে, পঞ্চম অধ্যায় থেকে দিয়েছি তোমাদের কিন্তু। আর অবশ্যই তোমাদের কিন্তু পিডিএফ নিতে গেলে 78 দেখো 90404016 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। অবশ্যই তোমরা পিডিএফ নিতে গেলে পে করতে হবে তোমাদের অনলি 135 টাকা। ঠিক আছে, আর এরপরে কিন্তু দেখো তোমাদের যে বাদবাকি রয়েছে পরপর কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্ন উত্তর অবশ্যই দেবো। ঠিক আছে, সেগুলো তোমরা পাবে। কেউ যদি পিডিএফ একবারে নিতে চাও একবারও নিতে পারবে। টোটাল তোমাদের মাধ্যমিক ভূগোলের টোটাল শুধু 2 নম্বরের নয়, 1 নম্বরে থাকবে এমসিকিউ এসসিকিউ থাকবে, সত্য মিথ্যা থাকবে, শুদ্ধ অশুদ্ধ থাকবে। আর অন্যদিকে রয়েছে তোমাদের মানে ম্যাচিং থাকবে। তারপরে রয়েছে তোমাদের 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের টোটাল তোমরা পাচ্ছ এই পিডিএফ এর মধ্যে। আর এছাড়াও কিন্তু তোমরা ভিডিও দেখতে পারো, অবশ্যই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু টোটালটাই পেয়ে যাবে, তো টেনশন করতে হবে না। আর এরপরে তোমরা ধাপে ধাপে 2 নম্বরে দেবো। তারপরে তোমাদের কিন্তু প্রত্যেকটি অধ্যায় থেকে 3 নম্বর এবং 5 নম্বরে দেবো। এরপরে তোমাদের কিন্তু এমসিকিউ অবশ্যই আমি সব দেবো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করে জানিয়ে দেবো। থ্যাংক ইউ।